স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। 2 সপ্তাহ মশার ঔষধ ছিটায়নি ডিএসসিসি, বেড়েছে উপদ্রব, ডেঙ্গু বাড়ারও আশঙ্কা। নারায়ণগঞ্জ বিস্ফোরণে মসজিদ কমিটির সভাপতি কারাগারে, জামিন আবেদন নামঞ্জুর। এবং আলুর দাম নিয়ন্ত্রণে র্যাবের অভিযান, মোহাম্মদপুরে 7 পাইকারকে 4,30,000 টাকা জরিমানা। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদেরকে শিরোনামগুলো বলছিলাম, এবারে পুরো খবর জানিয়ে দিচ্ছি। এ মাসে 2 সপ্তাহ মশার ওষুধ ছিটায়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ওষুধ মজুদ না থাকার কারণ দাঁড় করিয়েছে সংস্থাটি। এতে মশার উপদ্রব বেড়েছে বলে দাবি কাউন্সিলরদের। ফলে ডেঙ্গুর ঝুঁকি দেখছেন কীট তত্ত্ববিদরা। তবে ঢাকা দক্ষিণের মেয়র বলছেন, এখন মশা মারার ঔষধের সংকট নেই। সন্ধ্যা বা রাত এমনকি দিনেও মশার কামড় থেকে রেহাই নেই। দক্ষিণ ঢাকার ফুটপাত থেকে বাসাবাড়ি সব জায়গায় বেড়েছে মশার উপদ্রব। প্রায় মাসখানেক মশার যন্ত্রণা বেশি থাকার অভিযোগ নগরবাসীর। তাদের দাবি ঠিকমতো ওষুধ ছিটানো হয় না। মাঝখানে একটু কম ছিল মশার ওষুধ দেওয়ার কারণে, কিন্তু এখন মশাটা অতিরিক্ত পরিমাণে বাইরে গেছে। মশার ওষুধ যখন দিচ্ছিল তখন মশার উপদ্রবটা একটু কম ছিল, বাট এখন দেওয়া হচ্ছে না, তো মশার উপদ্রবটা এখন বাড়ছে। সন্ধ্যার পরে মশার কামড়ে একদম সিলাই ফেলা। দক্ষিণ সিটির কাউন্সিলররাও বললেন, 2 সপ্তাহেরও বেশি সময় শুধু ভিআইপি এলাকা ছাড়া উড়ন্ত মশার ওষুধ ছিটানো হয়নি। এতে নগর ভবনের উদাসীনতাকে দুষছেন অধিকাংশ কাউন্সিলর। নগর ভবনের যে সকল কাজগুলো হচ্ছে সেটা আমার চোখে ভালো লাগেনি। আমি এটাকে একেবারেই অপছন্দ করি, কারণ আমরা সেবা দেওয়ার জন্য এখানে এসেছি। আমরা কাউন্সিলর, আমাদের সাথে মিটিং করে একটু কথাবার্তা বলা উচিত ছিল যে আমরা এটা বন্ধ করে দিব। হঠাৎ করে আমাদেরকে বলে দিল যে না, এটা কিছুদিন বন্ধ থাকবে। কিছুদিন বন্ধ ছিল, অল্প কিছুদিন ওষুধের স্বল্পতার জন্য। এটাও একটা কারণ হতে পারে, তবে আমার কাছে মনে হয় যে আমাদের অতিবৃষ্টি হচ্ছে, মানে পানি জমে থাকাটা তো মশা উৎপন্নের একটা বড় কারণ। নগর ভবন সূত্র বলছে, উড়ন্ত মশা নিধনের ওষুধ শেষ হয়ে গিয়েছিল, তাই 2 সপ্তাহ ছিটানো বন্ধ ছিল। তবে মেয়রের দাবি, এখন ওষুধের সংকট নেই, মান যাচাই করে ভালো ওষুধ আনতে একটু সময় লেগেছে। বিকেলে যেটা মাগরিবের সময় ধোয়া ছিটানো হতো, মাত্র 1 ঘন্টা মাগরিবের সময় যখন মশাটা উড়ে যেত, সেটা আসলে কোনো কার্যকারিতা ছিল না। আমরা দুপুর 2:30 থেকে আমরা এই ধোয়া ছিটিয়ে অ্যাডাল্টিসাইডিং যেটা বলা হয়, এই মশাটা আরম্ভ করেছি। ওষুধের মজুদ নিয়ে অন্তত 1 বছর আগে পরিকল্পনা করা উচিত ছিল বলে মনে করেন কীটতত্ত্ববিদ। এই গাফিলতিতে ডেঙ্গু ঝুঁকি বেড়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে যে কীটনাশকগুলো আগামী বছর ব্যবহৃত হবে, সেটির এবছরই গুণগত মান যাচাই করে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে যদি ক্রয় প্রক্রিয়াটাতে সম্পন্ন করা যায়, তাহলেই কিন্তু আমাদের আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব। তাহলে যে বছর যে সময়ে যে কীটনাশকটি প্রয়োজন সেটিকে প্রয়োগ করা যাবে। এদিকে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী কম থাকলেও বেড়েছে অক্টোবরে। সেপ্টেম্বরে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে 47 জন, অক্টোবরে 147 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। রিমান্ড শুনানি শেষে বিকেলে বিচারক মিল্টন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সংবাদ সম্মেলনে গফুরের গাফিলতির বিষয় তুলে ধরে সিআইডি। গত 4 সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণের পর মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে এলাকা না ছাড়ার নির্দেশ দেয় পুলিশ। ঘটনার পর থেকে সন্দেহভাজনদের তালিকায় ছিলেন তিনি। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে বিস্ফোরণের ঘটনায় তার গাফিলতির কথা তুলে ধরে সিআইডি। গভীরভাবে কাজ করছি যে কাদের অবহেলার কারণে, কোন সংস্থা এবং কমিটির অবহেলার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এতে আমরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাফিলতি পেয়েছি, আমরা ডিপিডিসির গাফিলতি পেয়েছি এবং আমরা মসজিদ কমিটিরও তদ্রূপ গাফিলতি পেয়েছি। শনিবার দুপুরে আব্দুল গফুরকে আদালতে হাজির করে সিআইডি 2 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে, আর তার আইনজীবীর করা জামিন আবেদনের শুনানি হয়নি।
আসামি পক্ষ দাবি করছেন যে উনি অসুস্থ এবং গুরুতর অসুস্থ। এই দাবিটি তাদের পক্ষে ছিল। রাষ্ট্রপক্ষ থেকে এই রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের তাদের জন্য রিমান্ড হয় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে তিতাসের ৮ কর্মকর্তা, ডিপিডিসির বরখাস্ত ১ মিটার রিডার, ২ ইলেকট্রিক মিস্ত্রি সহ ১১ জনকে গ্রেপ্তার করে সিআইডি। বর্তমানে সবাই জামিনে রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে ওঠেন ঢাকা সিটি কর্পোরেশনের অধিকাংশ কাউন্সিলর। সাধারণ মানুষকে হয়রানি, টেন্ডার, চাঁদাবাজি এবং জমি দখলের পেশি শক্তির জন্য গড়ে তোলেন ক্যাডার বাহিনী। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে ক্ষমতায় আসার কারণেই বেসামাল কাউন্সিলররা। দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, কাউন্সিলরদের ব্যক্তিগত অপরাধের দায় নেবে না সিটি কর্পোরেশন। অপরাধ করলে শাস্তি পেতে হবে। মমিনুল হক সাইদ গত মেয়াদে দক্ষিণ সিটির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। ক্যাসিনো বিরোধী অভিযানে পরিচিতি পান ক্যাসিনো সাইদ নামে। কাউন্সিলরের ক্ষমতা ব্যবহার করে নৈরাজ্যের অভিযোগ তার বিরুদ্ধে। গত মেয়াদে দক্ষিণ সিটির আরেক কাউন্সিলর ময়নুল হক মঞ্জু রাজধানী সুপারমার্কেট ও নিউ রাজধানী সুপারমার্কেটে চাঁদাবাজি, অবৈধ দখলদারির পাশাপাশি মাদকের কারবারের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ তার বিরুদ্ধেও। এবারের সিটি নির্বাচনে নিজেকে পরিচ্ছন্ন দাবি করে জয়ী হয়েছেন সব কাউন্সিলর, কিন্তু ক্ষমতা পেয়ে তাদের অনেকেই এখন বেপরোয়া। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের কারণে দক্ষিণ ঢাকার ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার সহযোগীরা এখন জেলে। ইরফান সেলিম ছাড়াও অনেক কাউন্সিলর এলাকার লাভজনক খাত, মার্কেট কমিটি, স্কুল কলেজ পরিচালনা কমিটি, বর্জ্য টেন্ডার, টেম্পো অটো স্ট্যান্ড দখলে নিয়েছেন। এছাড়া চাঁদাবাজি, জমি দখলের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। কাউন্সিলর হয়েছে, হি ইজ রিয়েলি কন্ট্রোল বাই ফিউ মাস্তানস, যারা তার বডিগার্ড বলেন, তার কি সঙ্গপাঙ্গ বলেন, এগুলো। তো সুতরাং এগুলো কোনো বিশেষ কাউন্সিলরের প্রবলেম না, এটা হচ্ছে টোটাল রাজনৈতিক সংস্কৃতির সমস্যা। রাজনীতিগুলোকে কক্ষিগত করে ব্যক্তিগত লাভ, মুনাফা, তাদের ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি, এগুলোর জন্য কিছু লোক ব্যবহার করছে। দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, কাউন্সিলরদের ব্যক্তি অপরাধের দায় সিটি কর্পোরেশনের নয়। অপরাধী যেই হোক, প্রচলিত আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। আমাদের নজরে যেগুলো আসছে সেগুলো আমরা তাদের সাথে কথা বলছি, যাতে করে তারা নিবৃত্ত হয় বা তারা যেন সেরকম কোনো কার্যক্রমে যাতে জড়িত না হয়ে পড়ে। এই বিষয়গুলো আমাদের তরফ থেকে যতটুকু তদারকি করার আমরা চেষ্টা করছি, কিন্তু এখানে দায়ভার তো আর সিটি কর্পোরেশনের না। এটা ব্যক্তিকেন্দ্রিক যদি কেউ কোনো কার্যকলাপে লিপ্ত হয়ে যায়, সেটার দায়ভার তাকে নিজেই নিতে হবে। কাউন্সিলরদের বেপরোয়া মনোভাব থেকে বেরিয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান দক্ষিণ ঢাকার মেয়রের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজপথের রাজনীতিতে বিএনপিকে বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। তাদের রাজনীতি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালী চৌমুহনী পৌরসভায় নতুন পার্ক ও টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তবে তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ। ৭৫-এর খুনি ও খুনের মদতদাতা, ২১শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি দেশের রাজনীতিকে বিষাক্ত করে তুলেছে। তাই শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির কথা শুনতে বিএনপির ভালো না লাগাই স্বাভাবিক বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে নোয়াখালীর সাম্প্রতিক কিছু ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, গুটি কয়েক অপরাধীর জন্য সরকারের অর্জন ম্লান হতে পারে না। দলীয় পরিচয়, ফেসবুকের স্ট্যাটাস আর গণমাধ্যম ছাড়া রাজপথে আপনাদের রাজনীতি তো এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্তান সহ মা বাবাকে হত্যার ঘটনায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে মূল আসামি নিহতের ছোট ভাই দীন ইসলাম। অন্য ৩ আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। রোববার রিমান্ড আবেদনের শুনানির কথা রয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজের পর রাতে কটিয়াদের জামশাইট গ্রামে আসাদ পারভিন দম্পতি এবং তাদের ১২ বছরের ছেলে লিওনের মরদেহ মাটির নিচ থেকে উদ্ধার করে পুলিশ। পরে তাদের বড় ছেলে তোফাজ্জল বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
4 জনকে আমরা আটক করি, গ্রেপ্তার করি এবং পরবর্তীতে আজকে কোর্টে প্রেরণ করি। এর মধ্যে একজনকে আমরা 164 করার জন্য আদালতে আবেদন করি এবং আদালত এতে আজকে 164 একজনের করেছে, আর বাকি 3 জনকে আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি। দেশে করোনায় আরও 18 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 12 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,923 জনের। 113টি ল্যাবে 24 ঘন্টায় 11,532 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,320 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.45%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,07,684 জনে। সুস্থ হয়েছেন আরও 1,442 জন। এ নিয়ে মোট সুস্থ 3,24,145 জন। করোনা মোকাবিলায় ইংল্যান্ড জুড়ে নতুন লকডাউনের পরিকল্পনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী সপ্তাহে 1 মাসের লকডাউনের ঘোষণা আসতে পারে। এদিকে বিশ্বে একদিনে 5,73,000 করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। দ্বিতীয় দফার সংক্রমণে বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড গড়েছে করোনা। বিশ্বে করোনার প্রকোপ শুরুর পর থেকে এ যাবৎকালের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। ভাইরাস পাওয়া গেছে প্রায় 6.25 লাখ মানুষের। এদিকে সংক্রমণের নতুন রেকর্ড দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে সর্বোচ্চ 1 লাখের বেশি শনাক্ত হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিতের সংখ্যা 93 লাখ। দেশটিতে নতুন করে প্রাণ গেছে প্রায় 1,000 মানুষের। এ পর্যন্ত দেশটির মোট প্রাণহানি দাঁড়ালো 2,35,000। শুক্রবার ইউরোপের দেশগুলোতে নতুন রোগী শনাক্ত হয়েছে 3 লাখ। প্রাণ গেছে 3,000 মানুষের, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ফ্রান্স। দেশটিতে লকডাউন জারি করার পরও কমছে না দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাব। প্রাণ গেছে 550 মানুষের। নতুন প্রায় 50,000 রোগী নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 13 লাখ ছাড়িয়েছে। রাশিয়াতে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 355 জনের। রোগী মিলেছে 18,000। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশ যুক্তরাজ্যে 274, স্পেনে 239, চেক প্রজাতন্ত্রে 216, পোল্যান্ডে 206 ও ইতালিতে 199 জনের প্রাণহানি হয়েছে। ইউরোপে সংক্রমণ রুখতে বিধিনিষেধ ও কড়াকড়ি আরোপ করায় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চলছে বেশ কিছু দেশে। স্পেনের বার্সেলোনায় বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। এ সময় পুলিশের সাথে কয়েক দফা সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। এদিকে একই দাবিতে বিক্ষোভ চলছে ইতালিতেও। আগামী 1 মাসের কড়াকড়ি আরোপের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কয়েকশো মানুষ। বেলজিয়ামে বিধিনিষেধ আরোপের পরও দ্বিতীয় ধাপের সংক্রমণ না কমায় নতুন করে আংশিক লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 24,000। প্রাণ গেছে 138 জনের। এছাড়াও সংক্রমণ রোধে বিধিনিষেধের পাশাপাশি কাউন্টিগুলোর মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পর্তুগাল। তবে ভারতে কিছুটা কমেছে প্রকোপ। 24 ঘন্টায় 550 জনের প্রাণহানি হয়েছে সেখানে। এ নিয়ে ভারতের মোট প্রাণহানি 1,21,000-এর বেশি। নতুন 48,000 রোগী নিয়ে দেশটির আক্রান্তের সংখ্যা 81 লাখের বেশি। এছাড়াও নতুন করে ব্রাজিলে 529, মেক্সিকোতে 516, ইরানে 356 ও আর্জেন্টিনায় 350 জনের মৃত্যু হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এলাকাভিত্তিক উন্নয়নে বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেশে দারিদ্র্য থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে মুজিব বর্ষে গৃহহীন মানুষকে সচিবদের গৃহ উপহার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় পাশের মানুষটিকে ভালো রাখতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গৃহহীন 160টি পরিবারকে মুজিববর্ষে ঘর তৈরি করে দিয়েছেন সরকারের 80 জন সচিব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপকারভোগী পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন তারা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাথা গোঁজার ঠাঁই পেয়ে কৃতজ্ঞতা জানান দীর্ঘদিন রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাওয়া দরিদ্র পরিবারগুলো। আগে তো কষ্ট ছিল, এখন তো খুব সুখ শান্তি, পাকা ঘর, আবার কারেন্ট বিদ্যুৎ আছে। সচিবদের উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, একটা গৃহহীন পরিবারকে ঠিকানা তৈরি করে দেয়া মহৎ উদ্যোগ। আজকে যে মানুষগুলির পাশে দাঁড়িয়েছে তাদের একটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে, একটা ঘর করে দিয়েছে, মানুষ একটা ঘর আছে, যে একটা ঘর করে দিয়েছে, এটা একটা মহৎ কাজ আপনারা করেছেন। সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি ভবিষ্যতেও
সবাই আপনাদের প্রধান অনুসরণ করবে, এভাবে মানুষের পাশে দাঁড়াবে। এবং বাংলাদেশ বিশ্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। জাতিপিতার স্বপ্ন আমরা পূরণ করব। শেখ হাসিনা বলেন ৭৫ পরবর্তী ক্ষমতাসীনরা নিজেদের ভোগবিলাসে ব্যস্ত থাকায় মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। বর্তমান সরকার করোনার ধাক্কা সামলে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। খাদ্য নিরাপত্তা যেমন আমরা নিশ্চিত করতে পেরেছি, সেই সাথে এখন পুষ্টি নিরাপত্তা। আজকে মাছ, মাংস, দুধ, ডিম সবকিছু যেন, মুরগি সব যেন ব্যাপকভাবে উৎপাদন বাড়ে, তরকারি, ফল মূল উৎপাদন বাড়ে, আমরা তার ব্যবস্থা নিচ্ছি। 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে, কোনো জমি অনাবাদি থাকবে না। তৃতীয় মেয়াদে সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিল একটি মানুষও গৃহহীন থাকবে না। চলতি অর্থবছরে প্রায় ৬০,০০০ পরিবারকে ঘর তুলে দিচ্ছে সরকার। ১৯৯৭ সাল থেকে এভাবেই পুনর্বাসিত হয়েছে প্রায় ৩.৫ লাখ গৃহহীন পরিবার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বসল ৩৫তম স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ কিলোমিটার অংশ। এর আগে নাব্যর সংকটের কারণে শুক্রবার স্প্যানটি বসানোর কথা থাকলেও তা সম্ভব হয়ে ওঠেনি। সকাল 10টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে নির্ধারিত ৮ ও ৯ নম্বর পিলারের কাছে আনা হয় স্প্যানটি। সেতু সংশ্লিষ্টরা জানিয়েছেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে স্প্যান বসাতে কিছুটা দেরি হয়েছে। শুক্রবার পিলারের কাছে নাব্য সংকট থাকায় স্প্যান বসানো যায়নি। পরে পিলারের কাছে প্রয়োজনীয় গভীরতা নিশ্চিতে ড্রেজিং করা হয়। সেতুর ৩৪তম স্প্যান বসানোর মাত্র 7 দিনের মাথায় বসানো হলো এই স্প্যান। আলুর দাম নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে র্যাব। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে 7 ব্যবসায়ীকে ৪,৩০,০০০ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই পাইকাররা আলু বিক্রি করছে কেজি প্রতি ৩৮ টাকায়, যদিও সরকার দাম ঠিক করে দিয়েছে সর্বোচ্চ ৩০ টাকা। ব্যবসায়ীদের দাবির মুখে দ্বিতীয়বার আলুর দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর। এরপরও বেশি দামে আলু বিক্রি হচ্ছে। ৩৫ টাকা কেজিতে বিক্রির কথা থাকলেও 2 সপ্তাহ পরেও বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। অবশেষে আলুর বাজার নিয়ন্ত্রণে মাঠে নামল র্যাব। কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের আলুর পাইকারি বাজারে অভিযান চালালো ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাইকারিতে ৩০ টাকার পরিবর্তে ৩৮ টাকা কেজিতে আলু বিক্রির প্রমাণ মিলেছে। জরিমানা করা হয়েছে 7 পাইকারকে। পাশাপাশি ভবিষ্যতে বাড়তি মুনাফা না করার মুচলেকা নেওয়া হয়েছে। আমরা যে দোকানগুলোকে দেখেছি এখানে যে ৩০ টাকা পাইকারি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকার থেকে, কিন্তু আমরা দেখলাম, আমরা এখন পর্যন্ত 3টা দোকান দেখেছি, সেখানে কিন্তু প্রতিটা দোকানেই সরকার নির্ধারিত যে দাম তার থেকে কিন্তু 10 থেকে 12 টাকা প্রতি কেজিতে কিন্তু বেশি নেওয়া হচ্ছে। তবে অভিযান নিয়ে ভিন্ন মত আলুর পাইকারি বিক্রেতাদের। তাদের যুক্তি, হিমাগার থেকেই কিনতে হয়েছে বেশি দামে। আইন অমান্য করলে জরিমানা হওয়াই উচিত, কিন্তু আমার হিসেবে আমার করলে ঠিক হয় না। আমি এগুলো ছোট দোকান। আপনারা যদি হিমাগার কন্ট্রোল করতে পারেন তাহলে তো আমাদের এখানে কোনো লস নাই। যখন আমরা 20 টাকা কেজি আলু বিক্রি করছি তখন আমরা 1 টাকা কমিশন পাইছি, আর আজকে আমরা 40 টাকা কেজি আলু বিক্রি করে কিন্তু 1 টাকা কমিশন, সাথে এখন 50,000 টাকা জরিমানা। সেটার দায়ভারটা কে নেবে? শুধু পাইকারিতে নয়, খুচরা বাজারেও নজরদারি করা হচ্ছে বলেও দাবি র্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁজিবাজারে অনিয়ম ঠেকাতে 2 স্টক এক্সচেঞ্জকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে পুঁজিবাজার এবং টেকসই উন্নয়ন নিয়ে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম এবং বিএমবিএ আয়োজিত অনলাইন আলোচনায় তিনি এই কথা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, বর্তমানে বাজারের সবচেয়ে দুর্বলতা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অভাব। বর্তমানে পুঁজিবাজারে মোট লেনদেনের ৮০ থেকে ৮৫% করে থাকেন ব্যক্তি বিনিয়োগকারীরা, যাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অবদান খুবই কম। তাই পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনার উদ্যোগ নিচ্ছে সরকার। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম ও বিএমবিএ আয়োজিত আলোচনায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান জানান, ভালো প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনার চেষ্টা চলছে। 2টি সরকারি প্রতিষ্ঠান শেয়ারবাজারে আসার ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। মিউচুয়াল ফান্ডকে জনপ্রিয় করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। চেষ্টা করছি ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসতে, এবং সেটা দেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ হচ্ছে। গভর্নমেন্ট কোম্পানিজ আনার চেষ্টা করছি। গভর্নমেন্ট কোম্পানিজ গুলাতে ভ্যালুয়েশন এবং তাদের ইচ্ছার ক্ষেত্রেও একটু আমরা দেখতে পাই যে একটু আস্তে ধীরে চলার নীতিতে তারা আছেন। তারপরে আমরা চাপ প্রয়োগ করছি।
বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আনতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। ব্যাংকের ডিপোজিট রেট কিন্তু এখন নেমে এসেছে 2%। তো আমি যদি দিস গিভস আ নিউ উইন্ডো অফ অপরচুনিটি, যে ক্যাপিটাল মার্কেটে টাকাটা আসার জন্য এখনই কিন্তু খুবই ভালো একটা সময়। লোন নিবে অথবা ক্যাপিটাল মার্কেটে যে ফান্ড রেইজ করবে, তাদের সহ যারা ইস্যুয়ার সবারই, এবং একই ক্ষেত্রে অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্গানাইজেশন অথবা বডিজ যারা আছে, তাদের ক্ষেত্রে আপনার সবার ব্যাপারেই অ্যাকাউন্টেবিলিটি বৃদ্ধি পাওয়া উচিত, কমপ্লায়েন্স হওয়া উচিত বিশ্বমানের। প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, দেশের পুঁজিবাজারকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিও অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া ডিজিটাল হওয়া উচিত। এতে বিদেশি বিনিয়োগকারীদের যেমন সুবিধা হবে, তেমনি অনেক বিনিয়োগকারী বাসায় বসে হিসাব খুলে বিনিয়োগ করতে পারবেন। হোল ওয়ার্ল্ডে যদি মার্কেটে কোনো আপনার 2 নম্বরই যদি হয়ে থাকে, প্রথম কিন্তু স্টক এক্সচেঞ্জ ধরে, এসইসি তো অনেক পরে। এখনো কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে কোম্পানির বন্ধ আছে, যে কোম্পানির কিন্তু জেড গ্রুপে আছে, আমরা সবাই জানি কে বন্ধ আছে কোম্পানি, তার শেয়ার এত হাই প্রাইসে ডেলি কে ট্রেড করতেছে, হু ইজ সেলিং এন্ড হু ইজ বাইং, দ্যাট রেকর্ড ইজ উইথ দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ নোজ কে সেই শেয়ার দিয়ে, তো এটা যে শেয়ার দিয়ে যে ম্যানিপুলেশন হচ্ছে, এটা তো ওপেনলি হচ্ছে। ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে কর্পোরেট কর হার কমানোর দাবি জানান সংশ্লিষ্টরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপের সঙ্গে এখনই বিমান চলাচল বন্ধ করছে না বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় দফা সংক্রমণের পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে ঢাকা। এছাড়া সচিব বলেন, বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা সহ এই ব্যবস্থা আরও বাড়াতে রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসছে। ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ হচ্ছে। এরই মধ্যে নতুন করে লকডাউনে গেছে স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। পরিস্থিতি বিবেচনায় ইউরোপের সঙ্গে আকাশপথে যোগাযোগ বাংলাদেশ অব্যাহত রাখবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, এখনই যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনা তৈরি হয়নি। আমরা তখন একটা আবেদন করেছিলাম প্রবাসীদের, যে আপনারা এই আপদকালীন সময়ে পারলে যেখানে আছেন ওখানেই থাকেন। অবস্থার প্রেক্ষিতে আমরা বিবেচনা করব কি করা যায়। তবে আমরা যত চাই ওপেন আপ হোক, আমরা দেশে তো মোটামুটি খুব ভালো। সচিব জানান, দেশে দ্বিতীয় দফা সংক্রমণের ঝুঁকি কমাতে বিদেশ ফেরতের ব্যাপারে এবার কঠোর সতর্কতা নেওয়া হবে। সবার কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। ফ্লাইট বন্ধ করার আমাদের আপাতত কোনো ইয়ে নেই। আগামী রোববারে একটা মিটিং কল করেছি ইন্টারমিনিস্ট্রিয়াল, যেটা আমরা আগেও করেছি কয়েকবার। তো সেখানে আমরা এই জিনিসগুলো আলোচনা করব, ইনক্লুডিং কোয়ারেন্টাইন ফেসিলিটিসগুলো আমরা যেভাবে আগে রেডি করেছিলাম সেগুলোর প্রিপেয়ারনেস বাড়ানোর চেষ্টা করব। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মার্চে বিদেশ ফেরতদের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হলেও প্রবাসীরা আপত্তি জানায়। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল প্রথম দিনে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন সবাই। এদিকে করোনার সময়ে নতুন 115টি নতুন শাবকের জন্ম নিয়েছে চিড়িয়াখানায়। 7 মাস পর খুলছে জাতীয় চিড়িয়াখানা। করোনা সংক্রমণ ঠেকাতে গেল 20 মার্চ দর্শনার্থীদের জন্য বন্ধ করা হয় এই বিনোদন কেন্দ্র। এ সময়ে বানর, হরিণ, গাধা, ময়ূর সহ অনেক পরিবারে এসেছে নতুন অতিথি। জন্ম হয়েছে 115টি প্রাণীর। চিড়িয়াখানা খোলা উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে চারপাশের পরিবেশ। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা থাকায় প্রবেশ ও অবস্থানের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীদের মাস্ক ও একমুখী পথ ব্যবহারের পাশাপাশি খাবার নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। যখন ঢুকবে সেটা ফুটপাতের মধ্যে দিয়ে ঢুকতে হবে, সেখানে হ্যান্ড স্যানিটাইজার থাকবে, সেখানে থার্মাল স্ক্যানার থাকবে, একমুখী পথ আমরা অনুসরণ করতে বলেছি, জটলা যাতে না পাকে, ক্রসিং যাতে না হয়। এদিকে গেল 7 মাস চিড়িয়াখানার পশু পাখিদের শান্ত পরিবেশে দিন কেটেছে। সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন সেখানকার কর্মীরা। করোনার সময় আমি দেখলাম যে এদের খুবই নিরিবিলি শান্ত একটা সুন্দর পরিবেশে এবং খেলাধুলার মাধ্যমে এদের সময়টা খুবই ভালো কাটছে।
এখন যেন নিউট্রালে আছে, এখন স্বাভাবিকভাবে আছে, তখন এতে চঞ্চলতা বাড়বে, অত একটু উত্তেজিতভাবে থাকবে, চলাফেরা করবে। এই প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত খোলা থাকবে জাতীয় চিড়িয়াখানা। দিনে 2000-এর বেশি দর্শনার্থী ঢুকতে দেয়া হবে না। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2021 সালে 26 মার্চ মুক্তি পাচ্ছে র্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট প্রযোজিত সিনেমা অপারেশন সুন্দরবন। শনিবার র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব। সুন্দরবনের দস্যু দমনে র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে এই ছবিটি। বনদস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল সুন্দরবন। তাদের দৌরাত্ম্যে মারাত্মক ঝুঁকিতে পড়ে সুন্দরবনের জীবন ও জীবিকা। এমন পরিস্থিতিতে অভিযানে নামে র্যাব। তাদের দুঃসাহসিক অভিযানে আত্মসমর্পণ করে একের পর এক দস্যু বাহিনী। সুন্দরবনের র্যাবের এই দুঃসাহসিক অভিযান নিয়ে সিনেমা অপারেশন সুন্দরবন। ছবির পরিচালক দীপঙ্কর দীপন জানিয়েছেন, গল্পের প্রয়োজনে সিনেমার বেশিরভাগ দৃশ্যধারণ সুন্দরবনে। এখন চলছে শেষ ধাপের দৃশ্যধারণ। করোনা ঘোষণা হওয়ার পরে আমাদের ছবিটির শুটিং বন্ধ হয়ে গেল। আমরা দ্রুত ফিরে আসলাম। তারপরে 8 মাস পরে আমরা আবার কাজ শুরু করছি। আজকে আমরা 33তম দিনে শুটিংটা শেষ করছি, আর 7-8 দিন আছে। এটি শেষ হলেই আমাদের শ্যুটটা শেষ হয়ে যাবে। ছবিটি প্রযোজনা করছে র্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট। অভিনয় শিল্পী শতাধিক, এর মধ্যে 30 জন র্যাব সদস্য। প্রায় 1300 কলাকুশলী কাজ করছেন ছবিটির পেছনে। সিনেমার মাধ্যমে র্যাবের দুঃসাহসিক অভিযানের কথা তুলে ধরাই ছবির মূল উদ্দেশ্য। সুন্দরবন কেন্দ্রিক যে অপরাধ, যে ক্রাইম, এই ক্রাইমটাকে রিক্রিয়েশনে রূপান্তর করা, অর্থাৎ অপরাধকে বিনোদনের পার্ট করে নেওয়া। সিনেমাটির বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া সহ আরও অনেক গুণী অভিনয় শিল্পী। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টার বাংলাদেশে এবার খেলার খবর জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। জানুয়ারিতে উইন্ডিজ সিরিজ সফলভাবে আয়োজনের আশাবাদ, ঢাকা প্রিমিয়ার লিগ না হলে বিসিএল। এবং পুনর্নির্বাচনে তাবিদকে 4 ভোটে হারালেন মহিউদ্দিন। অতীত ভুলে সালাউদ্দিনের নেতৃত্বে কাজ করার অঙ্গীকার। জানুয়ারিতে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু সে সময় করোনার সেকেন্ড ওয়েভের শঙ্কা রয়েছে। ঘরোয়াতে টানা 2টি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট থেকে শিক্ষা নিয়ে সিরিজটি সফলভাবে আয়োজনে আশাবাদী বিসিবি। আর টি20 কাপের পর ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চান কর্তারা। বিবেচনায় থাকছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলও, জানিয়েছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটের পরিচিত মুখগুলো ফুটবল মাঠে। করোনাতে মুশফিক তামিমদের মতো ঘরবন্দি ছিলেন তারাও। স্বাভাবিক জীবনে ফিরতে সুজন, বাশার, নান্নুদের ভিন্ন এক মিলন মেলা। ফুটবল ম্যাচে গোলের পর গোল হয়েছে, উচ্ছ্বাস আনন্দে মজেছেন সবাই। নীতি নির্ধারকেরা জড়ো হয়েছেন এক জায়গায়। ক্রিকেট নিয়ে ভাবনা তো আসবেই। জানুয়ারিতে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চায় বিসিবি। সেই সময় শীত জেঁকে বসবে। এমন আবহাওয়াতে করোনার প্রকোপ বাড়ার শঙ্কা আছে। তবে সুজনের বিশ্বাস, প্রতিকূলতার মধ্যেও সফলভাবে সিরিজ আয়োজনের চ্যালেঞ্জ নেবে বিসিবি। ঠান্ডাতে আসলে কতটুকু এফেক্ট করে এটা তো আসলে ঠান্ডাটা পড়লে বোঝা যাবে, বাট আপনি যদি বায়াবল করে রাখতে পারেন বা এইভাবে আমরা যেভাবে খেললাম ওপেন মানে দর্শকবিহীন মাঠে বা এরকম স্ট্রিক্ট আমরা খেলতে তো আমার মনে হয় না খুব একটা যে প্রবলেম হওয়ার কথা আমি বিশ্বাস করি না। বা তারপরেও রিস্ক ফ্যাক্টর তো থাকেই, করোনার সময় করোনা হবে এটাই স্বাভাবিক। মহামারী পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্পন্সরদের সামর্থ্য আর আগ্রহ। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে যে সিদ্ধান্তহীনতা, তার মূল কারণ আর্থিক অনিশ্চয়তা। তবে টি20 কাপে পরিস্থিতি ভিন্ন। এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে প্রতিক্রিয়া এসেছে দারুণ। 5 দলই পাচ্ছে স্পন্সর। এখন পর্যন্ত আশাবাদী বিসিবি। সারা পাচ্ছি, আমরা শুনছি অনেকে ইন্টারেস্টেড। অনেক কোম্পানি আছে যারা নাকি তারা ইন্টারেস্ট শো করছে। তাহলে আমরা ওয়েট করছি যে আমাদের স্পন্সরসগুলোকে কনফার্ম করা। স্পন্সরসগুলো কনফার্ম হলে পরে তাহলে আমরা বুঝতে পারবো যে কি আদলে আমরা করতে পারি। অভিন্ন থাকছে কোভিড প্রোটোকল, তবে পরিসর বাড়ায় পরিবর্তন আসতে যাচ্ছে বাকি ছকে। ম্যাচ সংখ্যা বিবেচনায় বাড়ছে ভেন্যু। চোটের কারণে কিছু অনিশ্চয়তা মাশরাফিকে নিয়ে। অনেক অপেক্ষার আয়োজন সম্পূর্ণ রূপ পাবে সেটি কেটে গেলে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বাফুফে নির্বাচনের সহসভাপতি পদের পুনর্নির্বাচনে জয় পেয়েছেন মহিউদ্দিন মহি। প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়ালকে ৬৭-৬৩ ব্যবধানে হারিয়েছেন এই সংগঠক। অতীত ভুলে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে কাজ করার অঙ্গীকার মহির, আর সবাইকে নিয়ে একসাথে ফুটবলের উন্নয়নে এগিয়ে যাবার প্রত্যাশা বাফুফে সভাপতির। আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। আলোক স্বল্পতায় নেপালের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা। এরই মধ্যে ফ্লাডলাইট সংস্কারে জাতীয় ক্রীড়া পরিষদ NSC-কে চিঠি দিয়েছে বাফুফে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, নেপাল বাংলাদেশ ম্যাচের আগেই সংস্কার হবে বঙ্গবন্ধুর ফ্লাডলাইট। নেপালের বিপক্ষে ম্যাচ 13 ও 17 নভেম্বর। তবে এখনও ম্যাচ শুরুর সময় নির্ধারণ করতে পারেনি বাফুফে। জটিলতা ফ্লাডলাইট ঘিরে। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে যে আলো দরকার তার অর্ধেক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। 1400 লাক্সের স্থানে আছে মাত্র 700 লাক্স। সবশেষ 2018-তে ফ্লাডলাইট সংস্কার করা হয়, কিন্তু বছর না ঘুরতেই আলো কমতে থাকে। অভিযোগ আছে স্থায়ীভাবে সংস্কারে আগ্রহী নয় NSC-র কর্তারা, তাই বারবারই জটিলতা তৈরি হয়। তবে ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাসে এ যাত্রায় স্বস্তি পাচ্ছে বাফুফে। পত্রটা আসলে একটু আগে আসলে আমাদের জন্য সুবিধা হতো, তো এইটি যাতে সুন্দরভাবে হতে পারে, অবশ্যই যাতে কিভাবে দ্রুত এটা সমাধান করা যায়, অবশ্যই আমরা সেটা দেখব। এদিকে নেপালের ফুটবলারদের কোয়ারেন্টিন নিয়ে রয়েছে নানা গুঞ্জন। কেননা সময় বাড়লে তাদের থাকা খাওয়া বাবদ বাফুফেকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ, যে কারণে কোয়ারেন্টিন সময় কম করার পক্ষে ফেডারেশন। এই খেলাটি একটি মধ্য দিয়ে একটি নতুন একটি যাত্রা শুরু হবে এই করোনাকালীন সময়ে। অবশ্যই আমি আলোচনার ভিত্তিতে সব কিছুই শিথিল, এবং এই ম্যাচটি যাতে হতে পারে মানে দুপক্ষের মধ্যে যাতে কোনো ধরনের টানাপোড়েন না হয়, এর জন্য আসলে আমাদের যা যা করণীয় দরকার আমাদের করতে হবে। প্রীতি ম্যাচের আগে ফ্লাডলাইটের আলো বাড়ানো সম্ভব না হলে বাধ্য হয়েই দিনের আলোতে ম্যাচ আয়োজন করতে হবে ফেডারেশনকে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবারে চলে যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। ঋতুচক্রের হিসেবে ডিসেম্বরে আসবে শীত, তবে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় এখনই পাওয়া যাচ্ছে শীতের আমেজ। ঠান্ডার কারণে অনেক এলাকায় শুরু হয়ে গেছে হালকা গরম কাপড়ের ব্যবহার। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। এবার চলে যাচ্ছে পরের খবরটিতে। দ্বীপকন্যা নামে পরিচিত স্থানীয়দের কাছে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা চরটির নাম চরকুকরি মুকরি। নদীপথ ছাড়া যাতায়াতের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পর্যটক এবং স্থানীয়রা। তবে পর্যটকদের জন্য এরই মধ্যে আবাসন সংকট দূর করার পাশাপাশি ইকো ট্যুরিজমে গুরুত্ব দিচ্ছে সরকার। এতে করে চরের মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পর্যটন শিল্প এগিয়ে যাবে বলে আশা করছে ট্যুরিজম বোর্ড। মেঘনা ও তেঁতুলিয়া মিলেছে বঙ্গোপসাগরে। এর কুল ঘেঁষেই জেগে ওঠা ছোট্ট দ্বীপ চরকুকরি মুকরি। ছায়া ঘেরা মেঠো পথ, বিশাল ম্যানগ্রোভ বন, দুপাশের সারি সারি গাছের মাঝখান দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা নদী। ভোলার চর ফ্যাশনের এই দ্বীপ এরই মধ্যে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। পর্যটকদের হাত ধরে আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন পর্যটন স্পট। এটি তাওরা বিচ নামে এরই মধ্যে আবিষ্কৃত হয়েছে। প্রায় 3 কিলোমিটার দূরে তাওরা দ্বীপটিও জেগেছে 3 বছর হলো। বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা এই দ্বীপে রয়েছে লাল কাঁকড়ার অবাধ বিচরণ। সুন্দরবনের যে একটা ওয়েদার এখানে পাওয়া যাচ্ছে, এবং আসার পর দেখা যাচ্ছে যে এই দেখুন আপনি যে আপনার এখানে যে অনাবিল সবুজ সৌন্দর্য এবং আপনার এখানে যে চরণভূমি, এটা দেখে আপনার কিন্তু আসলে আমরা মুগ্ধ। একটা ল্যান্ডিং স্টেশনের দরকার, একটু দোকানপাটের দরকার,
হ্যাঁ, যে এখন পানির পিপাসা লাগছে, একটু পানি খেতে পারতেছি না। চরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা, সুপেয় পানি, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার অভাবসহ রয়েছে নানা সংকট। দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণে এসব সংকট দ্রুত দূর করার আহ্বান ট্যুর অপারেটরদের। এখনও অবধি বাংলাদেশ ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এই ডেস্টিনেশনগুলো তেমন স্থান নিতে পারেনি। পোস্ট কোভিড কিংবা ডিউরিং কোভিডে বাংলাদেশ ট্যুরিজমটাকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশিদের মধ্যে আমরা এই কুকিমুরকিতে ট্যুর অপারেটররা আগমন। আমরা কি কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এই কারণগুলোকে চিহ্নিত করে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকি। নদী পথ ধরে ৩-৪ কিলোমিটার এগুলেই দেখা মিলবে নারিকেল বাগান দ্বীপটিও, যেখানে নৌকা দিয়ে ভ্রমণ করা সহ সাগরের ঢেউ দেখার সুযোগ মিলবে পর্যটকদের। সুন্দরবনের যে সৌন্দর্য আপনি দেখেছেন, যে সোয়াম ফরেস্ট, অ্যাকচুয়ালি সোয়াম ফরেস্ট এখানেও বিদ্যমান। কিছু অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও আমাদের মাথায় আছে, আর ব্র্যান্ডিং তো ডেফিনেটলি ব্র্যান্ডিংয়ের কাজটি করব। চরের উন্নয়নে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। তবে পর্যটকদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে প্রচারণায় জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। হাতে থাকা 2 দিনে ভোটারদের সমর্থন আদায়ে ব্যাটল গ্রাউন্ড অঞ্চলগুলোতে জোর প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এদিকে পেনসিলভেনিয়ায় ডাকযোগে আগাম ভোট দিতে ব্যবহৃত কয়েক হাজার ব্যালট পেপার নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত সময়ের প্রচারে মূলত মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে গুরুত্ব দিয়েছেন দুই প্রার্থী ট্রাম্প ও বাইডেন। দুজনেরই সমর্থন প্রায় সমান থাকায় চূড়ান্ত ফলাফলে এসব অঞ্চলের ভোট বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। মিশিগানের সমাবেশে বড় ব্যবধানে জয়ের আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার টিকা আবিষ্কারের আশ্বাস দেন তিনি। শিগগিরই জীবনযাত্রা স্বাভাবিক হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমেরিকার সব নাগরিকের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছাবে। বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহে অগ্রাধিকার পাবেন বয়স্করা। খুব শীঘ্রই এই মহামারী থেকে মুক্তি পাবে যুক্তরাষ্ট্র, স্বাভাবিক ছন্দে ফিরবে জনজীবন, আর আগামী বছর নতুন উচ্চতায় পৌঁছাবে মার্কিন অর্থনীতি। এদিকে আইওয়ার সমাবেশে করোনা ইস্যুতে আবারও ট্রাম্পের ওপর চড়াও হয়েছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। নির্বাচিত হলে করোনার সামনে ট্রাম্পের মতো আত্মসমর্পণ করবেন না বলে ঘোষণা দেন তিনি। আগাম ভোট নিয়ে শুরু থেকে নেতিবাচক অবস্থানে ট্রাম্প। তার মতে এই আগাম ভোটের মাধ্যমে কারচুপির সুযোগ খুঁজছে ডেমোক্র্যাট শিবির। এ পরিস্থিতিতে পেনসিলভেনিয়ার ডাকযোগে আগাম ভোটের জন্য ব্যবহৃত কয়েক হাজার ব্যালট পেপার নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। অনেক ভোটারের কাছেই এখনো পৌঁছায়নি ব্যালট। এ ধরনের অভিযোগের কয়েক হাজার ফোন কল পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভূমিকম্প, সুনামিতে বিপর্যস্ত তুরস্ক, গ্রিস। ইজমিরে মৃতের সংখ্যা বেড়ে 25। গ্রিসে মৃত্যু হয়েছে 2 কিশোরের। ধসে পড়া ভবনে আটকে পড়াদের উদ্ধারে চলছে জোর অভিযান। এই দুর্যোগে বৈরিতা ভুলে একে অন্যের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দুই দেশের সরকার প্রধান। শুক্রবার দুপুরে এজিয়ান সাগরে 7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের ইজমির ও গ্রিসের সামোস দ্বীপ। সুনামির কবলে পড়ে তুর্কি শহর সেফরিহিসার ও গ্রিসের সামোস। তবে বেশি ক্ষতির মুখে পড়েছে তুরস্ক। 6.9 মাত্রার ভূমিকম্পের পর পরাঘাত আসে অন্তত 400 বার। ধসে পড়ে 20টির বেশি ভবন। আমার মেয়ে এখানে চাপা পড়ে আছে। এখানকার ডেন্টাল ক্লিনিকে ও কাজ করত। আমার মেয়ে ছিল এখানে, অপেক্ষায় আছি, নিশ্চয়ই ভালো খবর পাবো। আর গ্রিসের সামোসে ভবন ধসে মৃত্যু হয়েছে 2 কিশোরের। আহত 19 জন এথেন্সের হাসপাতালে ভর্তি। সুনামিতে ভেসে গেছে গুরুত্বপূর্ণ শহর ভাতি। সেখানে 7টি ভবন ধসে পড়েছে। ভেঙে পড়ার ঝুঁকিতে আছে আরও বেশ কয়েকটি। ভূমধ্য সাগরে প্রাকৃতিক সম্পদের দখল নিয়ে স্মরণকালে সবচেয়ে বাজে সময় পার করছে তুরস্ক ও গ্রিস। তবে এই বিপর্যয়ের পর একে অন্যের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশ দুটির সরকার প্রধান। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নভেম্বরের মাঝামাঝি আসতে পারে আরও 2টি নিম্নচাপ, যা একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া উত্তর ও উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2-3 দিন রংপুর ও রাজশাহী ছাড়া অন্য বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
এরপরে তাপমাত্রা কমে দেশের বিভিন্ন জায়গায় শীত অনুভূত হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার অঞ্চলে সক্রিয় মৌসুমী বায়ু মাঝারি অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এর ফলে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সোমবার পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বৃষ্টি হতে পারে ঢাকা ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের 2-1টি জায়গায়। সেই সঙ্গে এসব বিভাগে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 2-1 দিন বৃষ্টি হবে, হালকা কোথায় কোথায় বৃষ্টি হবে, থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিটা কমে গেলে শীতের প্রকোপটা চলে আসবে। যদিও এখন উত্তরবঙ্গে কোথায় কোথায় ঠান্ডা এবং হালকা কুয়াশা উঠছে, এই কুয়াশাটা ডিপ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া 20 নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে আরও 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। 1 থেকে 2টা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা, তার থেকে একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা। কিন্তু এই ঘূর্ণিঝড়টা বাংলাদেশে আসবে না ইন্ডিয়া যাবে, এটা আমরা পরবর্তীতে অবজারভেশন আমরা জানতে পারবেন। আর এই যে আগামী 2-1 দিন বৃষ্টি হবে, হালকা কোথায় কোথায় বৃষ্টি হবে, থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিটা কমে গেলে শীতের প্রকোপটা চলে আসবে। এদিকে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। রাতের তাপমাত্রা কমে আসবে এবং দেশের বিভিন্ন জায়গায় শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে শীতের আমেজ। ঋতুচক্রের হিসেবে ডিসেম্বরে শীত আসার কথা থাকলেও গ্রামে এরই মধ্যে হালকা শীত অনুভূত হচ্ছে। শীত নিবারণে অনেক এলাকায় শুরু হয়েছে হালকা গরম কাপড়ের ব্যবহার। করোনাকালে শীতজনিত রোগ মোকাবিলায় এবার আগাম প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। বিকেল নামলেই হালকা কুয়াশা আর রাতভর গাছের পাতা বা দুর্বা ঘাসের উপর শিশির ফোঁটা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হিমালয় কন্যাখ্যাত দেশের উত্তরের জনপদ পঞ্চগড় ও তেঁতুলিয়ায় গত 1 সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ফলে প্রকৃতি জানান দিচ্ছে শীতের আমেজ। আজকে কুয়াশা একটু কম, তবে ঠান্ডা খুব কম হয়, ঠান্ডা আছে আর কি। শীতের প্রকোপ বলতে যেটা বোঝায় সেটা এখনো শুরু হয়নি। আমাদের নভেম্বরের ফার্স্ট উইকেই আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা যে মিটিংটি রয়েছে সেটি আহ্বান করব। ঠাকুরগাঁওয়ের দিনে গরম থাকলেও সন্ধ্যার পর থেকে কুয়াশা, ফলে শীতের আমেজে মৌসুমী সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। আর এই ছিল আজ রাত বিরতিহীন 9টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।